লক্ষ্মণের দেখা পাওয়া গেল না। টাউন ক্লাবের মোড় থেকে অন্য একজনের রিকশা নিল অনিমেষ। এখন সকাল 8:45। আজ বাজারে যাওয়ার ঝামেলা নেই। আগে করলা নদীর ওপরে ঝুলনা ব্রিজ ছিল, সেটা ভেঙে অনেকদিন আগেই কংক্রিটের সেতু তৈরি হয়েছে। সেই সেতুর উপর রিকশা উঠতেই মন খারাপ হয়ে গেল অনিমেষের। এখন করলাকে আর নদী বলা যাবে না, এমনকি খালও নয়। মজে গিয়ে জল না থাকলে নয়, এমন অবস্থায় স্থির হয়ে আছে। আগে মানুষ জাল ফেলে মাছ ধরত, করলার বুকে নৌকো চলত। বিজয়া দশমীর রাত্রে প্রতিমা নিয়ে প্রচুর নৌকো উৎসবটাকে আরো সুন্দর করে তুলত। এখন সেসব উধাও, দেখলেই মন খারাপ হয়ে যায়। করলার পাশ ধরে থানাকে ডান দিকে রেখে অনিমেষ বাঁদিকে ঘুরতেই লম্বা লোকটিকে দেখতে পেল। বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। এই মানুষটির চেহারায় তেমন পরিবর্তন হয়নি, শুধু বয়সের ছাপ পড়েছে। অনিমেষ চিনতে পারল, সে যখন স্কুলের শেষ ধাপে এবং তারপরে কলেজের ছাত্র, তখন এই মানুষটি টাউন ক্লাবের গোলকিপার ছিলেন। দারুণ খেলতেন তখন। রিকশাওয়ালাকে একটু থামতে বলে অনিমেষ গলা তুলল, কেমন আছেন সন্তুদা? ভদ্রলোক তাকালেন, বোঝাই যাচ্ছিল চিনতে পারছেন না। বললেন, ঠিক। আপনার সঙ্গে বহু বছর আগে কয়েকবার কথা হয়েছিল। আপনার খেলা দেখতে খুব ভালো লাগতো তখন। আমি অনিমেষ মিত্র। এক সময় হাকিমপাড়ায় থাকতাম, অনেকদিন ধরে কলকাতায় আছি। অনিমেষ বলল, ও অনিমেষ, দাঁড়ান দাঁড়ান, আপনি কি রাজনীতি করতেন? নকশাল রাজনীতি? সন্তুবাবু মনে পড়ার ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন। কিছুদিন ওই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, তারপর পুলিশ। হেসে নিজের পা দেখিয়ে দিল অনিমেষ। আমি আপনার কথা শুনেছি। কোথায় কার কাছে শুনেছি জানেন? চৌধুরী মেডিকেল স্টোর্সের রামবাবুর কাছ থেকে। উনি আপনাকে খুব স্নেহ করেন। ঠিকই। কবে এসেছেন? এই তো সবে। আপনাদের বাড়ি তো হাকিমপাড়ায়। হ্যাঁ। আচ্ছা, শুনেছি এখন যারা সিপিএম এর মন্ত্রী নেতা, তারা এক সময় আপনার খুব ঘনিষ্ঠ ছিলেন। আপনিও তখন সিপিএম করতেন। এখন আফসোস হয় না? কিসের আফসোস? কোথাও আফসোস নেই। আচ্ছা, আপনাদের পাড়ায় মিস্টার রায়, যিনি ওকালতি করেন, কোথায় থাকেন? অনিমেষ জিজ্ঞাসা করল। বালাইদা, সোজা যান। এসপি রায়ের বাড়ি, আগে ডান দিকের গলিতে ঢুকে যাবেন, গেটে ওর নাম লেখা আছে। সন্তুবাবু বললেন, থ্যাংক ইউ। মাথা নেড়ে অনিমেষ রিকশাওয়ালাকে চলতে বলল। বাড়িটাকে খুঁজে পেতে এবার অসুবিধে হলো না। রিকশাওয়ালার সাহায্য নিয়ে অনিমেষ রিকশা থেকে নেমে গেট খুলে এগিয়ে গেল ক্রাশ নিয়ে। বাইরের ঘরে অন্তত জনা আটেক মানুষ অপেক্ষা করছেন। পাশের ঘরের দরজায় পর্দা রয়েছে, অতএব অনিমেষকে বসতে হলো। 8:30টার মধ্যে যারা ভেতরে গেলেন, তার সমান সংখ্যার মানুষ বাইরে থাকলেন। 8:30টায় বেরিয়ে এলেন শ্রীযুক্ত বালাই রায়। মাথায় টাক, 80-র আশেপাশে বয়স হবে। সামনে দাঁড়িয়ে বালাইবাবু বললেন, জরুরি দরকার মনে করলে কোর্টে আসুন। আজ 1টা থেকে 1:30টা ফাঁকা আছি। এখন আর কথা বলতে পারছি না। বাকিরা মাথা নেড়ে নিলেও অনিমেষ বলল, একটা কথা বলতে পারি? নিশ্চয়ই বলুন। অনিমেষ ছোট মায়ের চিঠি এগিয়ে দিল। ভদ্রলোক সেটা খুলে পড়লেন। আপনি অনিমেষ বাবু, মহিতোষ বাবুর ছেলে? হ্যাঁ। এই চিঠি মহিতোষ বাবুর স্ত্রী লিখেছেন? হ্যাঁ। চিঠিতে তিনি সেটা জানিয়েছেন। কিছু মনে করবেন না, মহিতোষ বাবুর স্ত্রীর হাতের লেখা আমি চিনি না। এই চিঠি যে তিনিই লিখেছেন তা বুঝবো কি করে? বালাইবাবু হাসলেন। মুশকিল হলো, ওর পক্ষে আসা বেশ কষ্টকর ব্যাপার। বুঝলাম।
কিন্তু উইল নিয়ে তিনি কি করতে চান আমার জানা নেই। দেখুন ভাই, মহিতোষ বাবুর মৃত্যুর পরে আমি তার কাছে খবর পাঠিয়েছিলাম যাতে তিনি উইলের প্রবেট নিয়ে নেন, কিন্তু তিনি রেসপন্ড করেননি। আমি এসব কিছুই জানি না। ঘড়ি দেখলেন বালাই বাবু। যদি ধরে নেই চিঠিটা তিনিই লিখেছেন, তাহলে আপনাকে আমার কাছে পাঠানোটা বিস্ময়কর। কেন তা আপনাকে বলছি না। সেই জন্য আমার মনে চিঠির জেনুইনিটি নিয়ে সন্দেহ আছে। মহিতোষ বাবুর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, তাই আজ কোর্ট থেকে ফেরার সময় আমি নিজে ওর সঙ্গে দেখা করে কথা বলবো। আচ্ছা, নমস্কার। একটানা কথাগুলো বলে বালাইবাবু ভেতরে চলে গেলেন। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো অনিমেষ। তবে মনে হচ্ছিল বালাইবাবু যা বলেছেন তাতে একটু অন্যায় নেই। যাকে উইলে কিছু দিতে নিষেধ করে যাওয়া হয়েছে, তাকেই কেন উইলের অরিজিনাল কপি নিতে পাঠাবেন ছোট মা? বিশ্বাস করাটা তো সত্যি স্বাভাবিক নয়। রিকশাওয়ালাকে সিপিএম এর জেলা সম্পাদক নৃপেন বাবুর কথা বলতেই সে মাথা নাড়ল। হ্যাঁ চিনি, চলুন। তবে ওখানে পৌঁছে ছেড়ে দেবেন। কেন? আপনি কখন ওর সঙ্গে কথা বলতে পারবেন তা ভগবানও জানেন না। আমি যদি ওয়েটিং চার্জ চাই তাহলে আপনি আর কত দেবেন? রিকশাওয়ালা বলল। কদমতলা হয়ে শিল্প সমিতি পাড়ায় পৌঁছে একটি 3 তলা বাড়ির সামনে রিকশা দাঁড় করিয়ে লোকটা বলল, আসুন বাবু, নামিয়ে দিচ্ছি। ভাড়া নিয়ে রিকশাওয়ালা চলে গেলে বাড়িটার দিকে তাকিয়ে বেশ অবাক হলো। অন্তত জনা 5 মানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরা যে সবাই নৃপেন বাবুর সঙ্গে দেখা করতে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। সে এগিয়ে যেতেই একটি ছেলে সামনে এসে বলল, এই নিন আপনার নম্বর। একটা কাগজ হাতে ধরিয়ে দিল ছেলেটা। তাতে লেখা 27। আমার নম্বর 27। অনিমেষ জিজ্ঞাসা করল, হ্যাঁ, আপনি হ্যান্ডিক্যাপড লোক, তাই বলি আজ চলে যান। দাদা ঘন্টাখানিক পরে শিলিগুড়িতে চলে যাবেন। কলকাতা থেকে মন্টি আসছেন। তাহলে বুঝতেই পারছেন 1 ঘন্টার মধ্যে আপনি চান্স পাবেন না। ও, অনিমেষ ইতস্তত করল। ছেলেটা বলল, এক কাজ করুন, কাল ভোর 5টায় এসে লাইন দিন, তাহলে প্রথম 10 জনের মধ্যে থাকতে পারবেন। অনিমেষ মাথা নেড়ে ফিরে যাওয়ার জন্য গেটের দিকে এগোতেই এক বৃদ্ধ গেট দিয়ে ঢুকে বললেন, চেনা চেনা লাগছে, অনিমেষ না? হ্যাঁ, কিন্তু? আরে, আমাকে চিনতে পারছিস না? বারিন্দার আড্ডায় যেতাম, তোর মনে নেই? এসি কলেজে পড়ার সময় নন্দীমুখ নামে একটা কাগজ বের করতাম, বারিন্দা কভার রাখতেন। তুই তো নকশাল হয়ে গিয়েছিলি। আমি ভাই তখন থেকেই সিপিএম এই আছি। আমি স্বপন। যাক, তুই সিপিএম এ এতদিন থেকে আমাকে চিনতে পারছিস। হাসলো স্বপন। খোঁচা দিলি। আমি কিন্তু কোনোদিন কোনো পদে যাইনি, তাই সব জায়গায় যেতে পারি। নৃপেন্দার সঙ্গে দেখা হয়েছে? না, আজ আমার নম্বর 27। এরা বলেছে কাল ভোর 5টায় আসতে। অনিমেষ বলল, তুই আয় আমার সঙ্গে। স্বপন সাবলীলভাবে অনিমেষকে ভেতরে নিয়ে গেল, একেবারে নৃপেন বাবুর সঙ্গে। তিনি তখন একজনকে বলছিলেন, না না, পুলিশের কাজে আমি ইন্টারফেয়ার করি না, আপনি দরকার হলে আদালতে যান। স্বপন বলল, নৃপেন দা, একে চিনতে পারছেন? নৃপেন বাবুর যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু চুল এখনো কালো। অনিমেষের মনে হলো কালো রং ব্যবহার করেন উনি। কে ভাই, আগে দেখেছি? নৃপেন বাবু বললেন, আমি অনিমেষ মিত্র। অনিমেষ নমস্কার করল। কিছুই স্বচ্ছ হলো না। নৃপেন বাবু বললেন। স্বপন বলল, অনিমেষ আগে আমাদের পার্টি করত, পরে নকশাল হয়। আরে বাবা, আপনি আমার কাছে? নৃপেন বাবু চমকে উঠলেন। নৃপেন বাবুর যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু দেখে বোঝা যায় না।
অনিমেষ যখন স্কুলের শেষ পরীক্ষা দিচ্ছে তখন উনি কলেজ শেষ করে বেশ কয়েক বছর ধরে রাজনীতি করছেন। যেহেতু ওর বাবা কংগ্রেসের সমর্থক ছিলেন এবং নৃপেন্দা তখন সিপিআই করতেন, তাই তাকে নিয়ে শহরে আলোচনা হতো। আজ নৃপেন্দার চেহারা দেখে অনিমেষের মনে হলো উনি এখনো বেশ ভালো আছেন। অনিমেষ বলল, আপনার কাছে খুব জরুরি প্রয়োজনে এসেছি। তা তো বুঝতেই পারছি। দেখো অনিমেষ, তুমি এককালে আমাদের সঙ্গী ছিলে। কি যে মতিভ্রম হলো তোমার। শুনেছি জেল থেকে বেরোবার সময় তোমাকে আবার দলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি তা প্রত্যাখ্যান করেছিলে। আরে কত নকশাল তাত্ত্বিক ৭৮ সালের পরে আমাদের সৌজন্যে সরকারি কলেজে চাকরি করেছে, অথচ তুমি, যাকে, প্রয়োজনটা কি বলো? এই শহরে আমাদের একটা বাড়ি আছে। আরে বাবা, জানি তো, তোমার দাদু আমার বাবার কাছে আসতো। ওই বাড়িটা আমি বিক্রি করে দিতে চাইছি। আমরা মানে আমার মা আর আমি। তোমার আসল মা তো মারা গিয়েছেন। অনিমেষ অবাক হলো নৃপেন্দার স্মৃতিশক্তি দেখে। সে বলল, হ্যাঁ, উনি খুব অসুস্থ আর একা থাকতে পারছেন না। আমাদের পক্ষেও জলপাইগুড়িতে পার্মানেন্টলি থাকা সম্ভব নয়। স্বাভাবিক, অসুবিধে হচ্ছে যখন তখন বিক্রি করে দাও। দেওয়া সম্ভব হচ্ছে না কেন? আমাদের পাড়ার ভোম্বল বাবু বলেছেন বিক্রি করতে হলে উনি যে কালীবাড়ি বানাবেন তার ফান্ডে বেশ কয়েক লক্ষ চাঁদা দিতে হবে। ও, চোখ বন্ধ করলেন নৃপেন্দা। উনি এ কথাও বললেন যে জমিতে মন্দির হবে সেখানে আপনাকে গিয়ে দেখিয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, এত করে যখন বলল তখন না গিয়ে পারিনি। আফটার অল আমাদের পার্টির ছেলে। আমার প্রশ্ন, মার্ক্সবাদী পার্টির সদস্য বা সমর্থক হয়ে কালী মন্দিরের জন্য এত চাঁদা চাইছেন, তাহলে আদর্শ বলে কিছু নেই? প্রশ্ন শুনে ক্ষেপে গেলেন নৃপেন্দা। আদর্শ? আদর্শ মানে কি? যার নড়নচড়ন নেই, যুগ যুগ ধরে যাকে এক জায়গায় মাথায় নিয়ে থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতি আর বদলে যাওয়া সমাজ ব্যবস্থার সঙ্গে যদি আদর্শকে না মিশিয়ে দেওয়া হবে তাহলে তার জায়গা হবে ওয়েস্ট পেপার বক্সে। তাছাড়া ওই কালী মন্দির হলে জনতাকে আরো কাছে পাওয়া যাবে, তাই না? অবাক হওয়ার সীমা নেই। অনিমেষ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। তার দিকে তাকিয়ে নৃপেন্দা বলল, দেখো অনিমেষ, আমিও তো প্রথম দিকের ক্লাস করেছি। যা শিখতাম তাই বক্তৃতায় বলতাম। কিন্তু এ কথাও তো সত্যি, সাধারণ মানুষ আমাদের বলা অনেক শব্দের মানেই বুঝতে পারতো না। আচ্ছা ধরো, বুর্জোয়া শব্দটির কথা। একজন কৃষক, শ্রমজীবী মানুষ এই শব্দটির মানে জানে? আমাদের মুখে শুনে শুনে তারা ভেবে নিয়েছে খুব খারাপ মানুষদের বুর্জোয়া বলা হয়। অর্থাৎ আমরা সাধারণ মানুষের কাছে যতই যেতে চাই, যতই তাদের হয়ে কাজ করি, তারা আমাদের ভাষা পুরো বুঝতে পারে না। অন্তত অনেক কথা তো বটেই। সেটা কি উচিত? তাই মানুষের সহজ ভাষায় কথা বলা উচিত, তাদের ভালো লাগার। তারা যাকে শ্রদ্ধা করে তাদের সম্মান জানালে ক্ষতির বদলে লাভ বেশি। একটু চুপ করে থেকে নৃপেন্দা বললেন, আমি ভোম্বলের সঙ্গে কথা বলবো। কত টাকা চাঁদা দিতে বলেছে? অঙ্কটা বলল অনিমেষ। কততে তোমাদের বাড়ি বিক্রি হবে? ২০ লাখ টাকার বেশি পাওয়া যাবে কিনা জানি না। মাথা নাড়লেন নৃপেন্দা। একটু বেশি চাইছে। ও কি বলছে? এই টাকাটা শেষ পর্যন্ত আমি পাবো। আমার টাকাটা পাওয়ার কথা নয়। ৩০ বছর আমার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনিমেষকে থামিয়ে দিলেন নৃপেন্দা। তুমি পাচ্ছ উত্তরাধিকারী হিসেবে, কিন্তু এটাও তো সত্যি ৩০ বছর ধরে তুমি বাড়িটাকে যত্ন তো দূরের কথা, কতটা দেখেছো তা নিয়ে আমার সন্দেহ আছে। অবশ্য তুমি একা নও, তোমার সৎ মাও সমানভাবে পাবেন। ঠিক আছে, আমি ভোম্বলের সঙ্গে কথা বলবো। ও যেন কোনো চাপ না দেয় তাই দেখব। তবে তোমাদের সাধ্যমতো চাঁদা দিলে মন্দিরের কাজ দ্রুত শেষ হবে, মানুষের উপকারে লাগবে।
ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাকে এখনই উঠতে হবে। ডিএম সাহেবের সঙ্গে মিটিং আছে। কোনো প্রয়োজন হলেই চলে এসো। অনিমেষ উঠে দাঁড়ালো। আজকে কপাল ভালো ছিল, তাই ওর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। এজন্যই আপনার কাছে পৌঁছতে পারলাম। শুনলাম ভোর 5টার সময় লাইন না দিলে আপনার সঙ্গে কথা বলা যাবে না। কি করি বলো, শহরের মানুষের নানান সমস্যা, তারা দেখা করতে আসে। আমি যথেষ্ট কোঅপারেট করি। এক কাজ করো, সামনের টেবিল থেকে খবরের কাগজ টেনে নিয়ে তার একপাশের সাদা অংশে কিছু লিখে এগিয়ে দিলেন। অনিমেষ দেখল ওটা টেলিফোন নম্বর। নৃপেন্দা বললেন, খুব জরুরি হলে আমাকে ওই নম্বরে ফোন করো। সকাল 7:30 থেকে 8টা আর রাত 10টা থেকে 10:30টার মধ্যে ফোন এলে কথা বলতে অসুবিধা হবে না আমার। আচ্ছা। নৃপেন বাবুর বাড়ি থেকে রিক্সা নিয়ে কদমতলার মোড়ে আসতেই একটা দোকানের সামনে জগদীশ বাবুকে দেখতে পেল অনিমেষ। দোকান বন্ধ করছে কর্মচারী, তিনি লক্ষ্য রাখছেন। রিক্সা দাঁড় করিয়ে অনিমেষ চেঁচিয়ে ডাকতেই তিনি দেখতে পেয়ে কাছে এলেন। ও আপনি, বলুন। এবার খদ্দের এনে দিন। অনিমেষ বলল, মানে আপনাকে যে বলেছিলাম। মনে হচ্ছে এই সমস্যার সমাধান হয়েছে। ভোম্বলবাবু মোটা অঙ্কের চাঁদা চেয়েছিলেন। নৃপেন্দা সেটা যাতে দিতে না হয় তা দেখবেন। ওদের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, আমি এখন নৃপেন বাবুর বাড়ি থেকে আসছি। আপনি তো কামাল করে দিলেন। একদিনের মধ্যে এই শহরে এই সাফল্য কেউ দেখাতে পারেনি। আপনি শিওর তো? সেরকম আশ্বাস পেয়েছি। তাহলে ঠিক আছে। ঘড়ি দেখলেন জগদীশ বাবু, তারপর জিজ্ঞাসা করলেন, আপনি কি বাড়ি ফিরছেন? হ্যাঁ। আমি যদি মিনিট 10-এর জন্য ওখানে যাই, মানে বাড়িটাকে ভালো করে দেখে আসি, তাহলে আপত্তি নেই তো? খদ্দেরদের তো বর্ণনা দিতে হবে। জগদীশ বাবু বললেন, চলে আসুন, কোনো অসুবিধে নেই। রিকশায় উঠবেন? না না, আমার 2 চাকা আছে, সাইকেল। জগদীশ বাবু রিকশার পেছন পেছন সাইকেল চেপে এলেন। বাড়ির ভেতর ঢুকে বাগান দেখে বললেন, বা প্রচুর গাছগাছালি, বেশ পরিষ্কার করে রাখা আছে। কতটা জমি? বোধহয় 1 বিঘে। অনিমেষ বলল, কাগজ দেখে ঠিক বলবো। ওতেই হবে। ওপাশেও তো বাড়ি আছে দেখছি। আমাদের ভাড়াটেরা থাকেন। উঠবে তো? মানে ভাড়াটে সমেত বাড়ি অনেকেই কিনতে চান না। কিনলে দাম যথেষ্ট কমে যায়। পার্টি করে নাকি? আমি জানি না। কথা বলতে হবে ওদের সঙ্গে। বলুন, এটা জরুরি। মাধবীলতা এসে দাঁড়িয়েছিল ভেতরের বারান্দায়। সদ্য স্নান করেছে। অনিমেষ অবাক হলো। বহু বছর পরে মাধবীলতা হলুদ শাড়ি পরেছে, মাথায় হাত খোপা। অনিমেষ জগদীশ বাবুকে বলল, আমার স্ত্রী। ও, নমস্কার নমস্কার। এই অসময়ে কেউ বাড়িতে এলে যে বেশ অসুবিধে হয়, তা আমি জানি। কটা ঘর আছে? জগদীশ বাবু জিজ্ঞাসা করলেন। একটা বিশাল হল ঘর ছাড়া 7টা। বেশিরভাগ ঘরই তালাবন্দি। মাধবীলতা স্মিত মুখে বলল, বাস, এতেই হবে। কোনো ফোন নম্বর আছে? মাধবীলতা নম্বরটা বলে দিলে। জগদীশ বাবু নোট করে নিয়ে বললেন, আমি ফোন করব। এই ধরুন 3-3 মধ্যে। আচ্ছা, চলি। অনিমেষ জগদীশ বাবুকে এগিয়ে দিয়ে এলো। বারান্দায় উঠতেই দেখল ছোট মা দাঁড়িয়ে আছেন মাধবীলতার পাশে। মাধবীলতা জিজ্ঞাসা করল, কি হলো? অনিমেষ বিরক্ত গলায় বলল, এখন পার্টি কালী পূজা করবে, বলিও দেবে, কারণ পশ্চিম বাংলার মানুষ সেটাই চায়। কি উল্টো পাল্টা বলছো? উনি কি বললেন? মাধবীলতার কপালে ভাঁজ। আমার অনুরোধ শোনার পর অনেক কথা বললেন নৃপেন্দা। তারপর যেন একটু সদয় হলেন। বললেন ভোম্বলকে বলে দেবেন যেন আমাদের ওপরে চাপ না দেন। অনিমেষ জানালো। যাক বাবা। ছোট মা কপালে 2 হাত জোর করে ঠেকালেন।
অনিমেষ হাসল। শুনে কি মনে হলো জানো? মাধবীলতা জিজ্ঞাসা করল। কি? হরিণের অনুরোধে বাঘ কথা দিয়েছে, কয়েকদিন ফল খেয়ে থাকবে। আমার খুব খিদে পেয়েছে, স্নান করে আসছি। মাধবীলতার স্থির চোখের সামনে দিয়ে অনিমেষ চলে গেল। বিকেলে ভাড়াটেদের সঙ্গে কথা বলতে গেল অনিমেষ। তাদের বাইরের ঘরের দরজায় পৌঁছাতেই বৃদ্ধ বেরিয়ে এলেন। অনিমেষ বলল, ছোটমার কাছে জানলাম আপনার নাম নিবারণ বাবু। আমি অনিমেষ। আচ্ছা, আসুন আসুন, বসুন ঘরে। বসার ঘরে চেয়ার দেখিয়ে দিলেন তিনি। চেয়ারে বসে অনিমেষ বলল, আমরা কয়েকদিন হলো এসেছি। হ্যাঁ, শুনলাম। কি করে পা ভাঙলো? বৃদ্ধ জিজ্ঞাসা করলেন। পুলিশের কল্যাণে। সে কি, পুলিশ মেরেছে? কেন মারলো? এমন কিছু ঘটনা নয়। আমি আপনার কাছে এসেছি জরুরি একটা কথা বলতে। আপনি জানেন, এই বাড়িতে আমার মা একাই থাকেন, কিন্তু তার বয়স হচ্ছে, শরীরও খারাপ। তার পক্ষে একা থাকা সম্ভব নয়। আপনারা এসে থাকবেন। সেটাও তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যত্ন নেওয়ার কেউ না থাকায় বাড়ির অবস্থাও ভালো নেই। অনিমেষ বলল, হ্যাঁ, আমাদের রান্নাঘরে জল পড়ছিল, সরিয়ে নিতে হয়েছে। বৃদ্ধ বললেন, ও। মা চাইছেন, আর আমরাও একমত, বাড়িটা বিক্রি করে দিতে। এর জন্য তাড়াহুড়োর দরকার নেই। 3 মাস সময় পাবেন। এর মধ্যে যদি অন্য বাড়িতে উঠে যান তাহলে ভালো হয়। অনিমেষ বলল, অন্য কোথায় যাব ভাই? এতদিন ধরে এই বাড়ি ভাড়া নিয়ে আছি। এখন নতুন জায়গায় ভাড়া নিতে গেলে যে টাকা চাইবে তা দেওয়ার সামর্থ্য তো আমাদের নেই। বৃদ্ধ বললেন, কিন্তু ভাড়াটে হয়ে কারুর বাড়িতে সারা জীবন কি থাকা যায়? এ কথা কখনো ভাবিনি। তাছাড়া আপনার মাকে জিজ্ঞাসা করে দেখুন, প্রতি মাসের ঠিক সময়ে তাকে ভাড়া দিয়ে গেছি কিনা। উনি একবার খুব অসুস্থ হয়ে ঘরে পড়েছিলেন। আমার ছোট বৌমা গিয়ে দিনরাত সেবা করে তাকে দাঁড় করিয়েছে। এসবের কোনো মূল্য নেই ভাই। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, নিশ্চয়ই আছে, কিন্তু বাড়ি বিক্রির সময় এই অংশ তো বাদ যাবে না। যিনি কিনবেন তিনি তো পুরোটাই নেবেন। অনিমেষ বলল, আপনি তাদের বলুন ভাড়াটে হিসেবে আমাদের রেখে দিতে। নিশ্চয়ই বলবো, কিন্তু যদি রাজি না হন, তাহলে আপনি আমাদের এরকম বাড়ি এই ভাড়ায় দেখে দিন, উঠে যাব। আমি কোথায় যাব বাড়ি খুঁজতে? আপনি আমাদের এই অংশের টাকা পাবেন। পাবেন তো? হ্যাঁ। তাহলে নিজে খুঁজে দিতে যদি না পারেন, এই অংশের মূল্য থেকে আমাদের কিছু দিন। আমরা তার সঙ্গে বাড়তি ভাড়া দিয়ে অন্যত্র উঠে যাব। বৃদ্ধ বললেন, ঠিক আছে, ভেবে দেখি। অনিমেষ উঠে দাঁড়ালো ক্রাচে ভর রেখে। আচ্ছা, উঠছেন কেন? চা খাবেন না? না। এই প্রথম এখানে এলেন? এই প্রথম নয়। এই বাড়িতে আমি বাল্যকালে এসে থেকে গিয়েছিলাম। এর প্রতিটি ইট আমার চেনা। অনিমেষ বেরিয়ে এলো। গেটের কাছে আসতেই বাইকের আওয়াজ কানে এলো। অনিমেষ বাঁ দিক থেকে একটি মোটর বাইক এগিয়ে আসতে দেখল। পাড়ায় দুদিকে যাওয়ার জন্য অনেকেই শর্টকাট হিসেবে ব্যবহার করে এই রাস্তাটাকে, কিন্তু বাইকটা সামনে এসে থামলে হেলমেট খুললেন চালক। অনিমেষ দেখল ভোম্বল বাবু হাসছেন। আপনি? অনিমেষের মুখ থেকে বেরিয়ে এলো, আরে মশাই, আপনি কি নাবালক, রসিকতা বোঝেন না? হাসি মুখে জিজ্ঞাসা করলেন ভোম্বল বাবু। অনিমেষ দেখল কথা বলতে বলতে ভোম্বল বাবু গেট খুলে ভেতরে ঢুকলেন। তার বাইক বাইরেই রইল। কাছে এসে বললেন, আরে, আমি আপনাকে রসিকতা করেছিলাম। আপনি সেটা সিরিয়াসলি গিয়ে নৃপেন্দার কানে তুলেছেন। তার ফলে নৃপেন্দা আমাকে ডেকে পাঠিয়ে হেভি ধমক দিলেন। অনিমেষের মুখ থেকে একটি আওয়াজ বের হলো, ও। মাসিমা আছেন তো? ভোম্বল বাবু জিজ্ঞাসা করলেন। আছেন। চলুন, এলাম যখন তখন দেখা করে যাই। 2 পা এগোতেই নিবারণ বাবু বেরিয়ে এলেন বাইরে। দুটো হাত নমস্কারের ভঙ্গিতে ওপরে তুলে চেঁচিয়ে বললেন, 1 মিনিট দাঁড়ান ভোম্বল বাবু। আবার কি হলো?
ভোম্বল বাবু চোখ ছোট করলেন। নিবারণ বাবু কাছে এসে বললেন, এই ভদ্রলোক আমাদের খুব বিপদে ফেলে দিয়েছেন। বলছেন বাড়ি বিক্রি করে দেবেন, তাই আমাদের উঠে যেতে হবে। এতদিন এখানে থাকলাম, হুট করে চলে যেতে বলাটা কি অত্যাচার নয়? হুট করে চলে যাবেন কেন? এ তো আলু পটল বিক্রির মতো নয়, সময় লাগবে, ততদিনে বাড়ি খুঁজে নিন। ভোম্বল বাবু বললেন, নতুন বাড়ি ভাড়া চাইলে এখন যা দিচ্ছি তার 3 গুণ দিতে হবে, কোথায় পাবো অত টাকা? নিবারণ বাবু হাত জোর করেই থাকলেন। আপনার ছেলে তো ডিএম এর অফিসে চাকরি করে। হ্যাঁ, সে আর কত মাইনে পায় আমার পেনশনের টাকা দিয়ে? আপনাদের ফ্যামিলি মেম্বার কত? 7 জন। ছোট ছেলের বিধবা বউটা বাপের বাড়ি ফিরে যায়নি। বেশ করেছে। ভোম্বল বাবু জিজ্ঞাসা করলেন, কত ভাড়া দেন? 1,500 টাকা। হাসলেন ভোম্বল বাবু। বেশ সুখেই তো আছেন দেখছি। ভোম্বল বাবু, আপনি আমাদের পাড়ার নেতা, বাড়ির সবাই আপনার পার্টিকেই ভোট দেই। আপনি যদি আমাদের না দেখেন তাহলে কে দেখবে বলুন? ভোম্বল বাবু কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলেন। নিবারণ বাবু বললেন, আমার ছেলে বলছিল সেনপাড়ার শেষে এরকম বাড়ির ভাড়া প্রায় 4,000 টাকা। আমরা 1,500 দিচ্ছি, বাকিটা ইনিই দিন। মানে? ভোম্বল বাবু অবাক হলেন। কি বলতে চাইছেন? উনি যদি বাড়ি বিক্রির টাকা থেকে 3 লক্ষ টাকা আমার নামে ব্যাংকে ফিক্সড করে দেন, তাহলে মাসে 2,500 টাকা সুদ পেয়ে যাব। তাহলে আর চিন্তা থাকবে না, 1.5 প্লাস 2.5 মানে 4 হয়ে যাবে। আপনি তো ভালো অঙ্ক জানেন। ভোম্বল বাবু বললেন। ভদ্রলোক হে হে করে হাসলেন। স্কুল ফাইনালে লেটার পেয়েছিলাম। ঠিক আছে, আমরা পার্টিতে আলোচনা করে আপনাকে জানাবো। চলুন অনিমেষ বাবু। ভেতরের বাগানের কাছে এসে ভোম্বল বাবু বললেন, লোকটা আপনাকে সমস্যায় ফেলবে, ম্যানেজ করবেন কিভাবে? এখনো ভাবিনি, প্রস্তাবটা একটু আগে শুনলাম। মুশকিল হলো, পাবলিক সিম্প্যাথি পেয়ে যাবে লোকটা। তাছাড়া পার্টি থেকে বলা হয়েছে বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়ায় আমরা যেন না ঢুকি। ব্যাপারটা আপনার পক্ষে কঠিন হয়ে গেল। দেখুন কেউ ভাড়াতে সমেত বাড়িটাকে কেনে কিনা, তারপর তার হেডেক। বলতে বলতে বারান্দায় উঠে গেলেন ভোম্বল বাবু। চারপাশে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, মাসিমা, ও মাসিমা, কোথায় গেলেন? ছোট মা বেরিয়ে এলেন তার ঘর থেকে, অর্ধেক মাথা ঘোমটায় ঢাকা। নমস্কারের ভঙ্গিতে দুটো হাত এক করে ভোম্বল বাবু বললেন, আমাকে চিনতে পারছেন তো? আমি ভোম্বল। ছোট মা মাথা নেড়ে নিঃশব্দে হ্যাঁ বললেন। আপনার তো আর কোনো চিন্তা নেই, ছেলে ছেলের বউ এসে গিয়েছে, কিন্তু আমার তো একটা দুঃখ হচ্ছে। দুঃখ? ছোট মার মুখ থেকে শব্দটা বের হলো। হ্যাঁ, আপনারা তো বাড়ি বিক্রি করে আমাদের পাড়া ছেড়ে চলে যাবেন, অথচ এই পাড়ায় অনেক কষ্ট করে আমরা কালীবাড়ি করছি। আপনার মতো ধর্মপ্রাণ মানুষকে সঙ্গে পেলে জোর বাড়ত, সেই কারণে দুঃখ। ভোম্বল বাবুর কথা শুনে অনিমেষের মনে হলো একটি আধবুড়ো দামড়া খোকা সাজতে চাইছে। তা আমি অনিমেষ বাবুকে রসিকতা করে চাঁদা দিতে বলেছিলাম, উনি যা ইচ্ছে দেবেন, আমরা মাথা পেতে নেব। চাঁদা তো জোর জুলুম করে চাওয়ার ব্যাপার নয়। শুনেছি আপনি রোজ পুজো করেন, আপনি ব্যাপারটা বুঝবেন। তা আপনার বৌমা কোথায়? তার সঙ্গে একটু কথা বলে যাই। ভোম্বল বাবু অকারণে হাসলেন। অনিমেষের মনে হলো কোনো প্রাণী এত দ্রুত রং পাল্টাতে পারে না। মাধবীলতা অনেকক্ষণ তাদের ঘরের দরজায় এসে সংলাপ শুনছিল। ছোট মা তাকে বললেন, ইনি আমাদের পাড়ার জনপ্রতিনিধি। ভোম্বল বাবু ঘুরে তাকিয়ে মাধবীলতাকে দেখে বললেন, নমস্কার নমস্কার। আপনি আর একবার এই বাড়িতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ। সব শুনেছি, খুব স্যাক্রিফাইস করেছেন। তা আপনিও কি নকশাল ছিলেন? ভোম্বল বাবু হাসলেন। না। তাহলে সিপিএম না কংগ্রেস? আমি রাজনীতি করিনি। ভোট দেন তো? না। সে কি, কেন?
এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা বটে, এখন তো একজন মহিলা পশ্চিম বাংলার নেত্রী হওয়ার জন্য ছটফট করছেন। ভাবছেন সব মেয়েরাই ওকে সমর্থন জানাবে। কোনো আদর্শ নেই, শুধু আমাদের গালাগালি দিয়ে পাবলিককে ভোলাতে চাইছেন। হাস্যকর ব্যাপার। তাহলে আপনি জলপাইগুড়ির দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখেছেন? সুযোগ এবং সময় হয়নি। সময় বের করুন, আমি সুযোগ করে দেব। গরুমারা, চাপড়ামারি, হলং ফরেস্ট দেখলে মন ভরে যাবে। আচ্ছা চলি। মাসিমা, ভালো থাকবেন। চলি অনিমেষ বাবু, কোনো চিন্তা করবেন না। একটা কথা জানবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হয়। সব বলে দেব। ভোম্বল বাবু নিজেই বেরিয়ে গেলেন। একটু পরেই বাইকের আওয়াজ কানে এলো। মাধবীলতা জিজ্ঞাসা করলো, লোকটা কেন এসেছিল? জানি না, বলল মাসিমার সঙ্গে দেখা করে যাই। এই লোক সুরনবাবুর চেয়ে অনেক বেশি শয়তান। তোমাকে কাল যে টাকা দিতে বলেছিল, আজ সে রসিকতা করছে নৃপেন্দার জন্য। ছোট মা বললেন, তিনিও যে অভিনয় করছেন না তাকে বলতে পারে, কিন্তু একটা কথা ঠিক, তুমি তো কোথাও বেড়াতে যাওনি। যাও না, নিজেরাই ঘুরে এসো। মাধবীলতা হাসল। আপনি যদি সঙ্গে যান তাহলে যেতে পারি। আমি এই শরীর নিয়ে? মাথা নাড়লেন। আমার তো সব দেখা। কি কি দেখেছেন? ছোট মায়ের মুখটা করুণ হয়ে গেল। মাধবীলতা এগিয়ে এলো। বাড়িটার বিক্রির ব্যবস্থা হয়ে যাক, তারপর আমরা সবাই বেড়াতে যাব। এর মধ্যে অর্কও এসে যাবে, ও তো কিছু দেখেনি। ছোট মা কিছু না ভেবে ভেতরে চলে গেলেন। অনিমেষ বলল, আমার তো মনে হয় বিয়ের পর স্বর্গ ছেড়ার কোয়ার্টার্সে ঢুকেছিলেন। বেড়াতে আসা বলতে এই জলপাইগুড়ির বাড়িতে, এর বাইরে কোথাও ওর কিছু দেখা হয়নি। তুমি তো বলেছিলে ওর বাপের বাড়ি এই শহরেই। হ্যাঁ। তারা কেন ওর সঙ্গে যোগাযোগ রাখেননি? তাদের কেউ আছেন কিনা তা তো জানি না, ওকে জিজ্ঞাসা করো। না, উনি নিজের থেকে বলেননি যখন, তখন আর জানতে চাওয়া ঠিক হবে না। ঘরে যাও, আমি চা করছি। মাধবীলতা রান্নাঘরে চলে গেল।